সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাই। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু রয়েছে প্রায় 1 দশক সময় ধরে। তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক হিসেবে পাঠদান এবং উত্তরপত্র মূল্যায়ন করতে গিয়ে লক্ষ্য করেছি অসংখ্য শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তরদানের সঠিক কৌশল জানেন না। তোমরা সকলেই অবগত রয়েছ যে সৃজনশীলে একটি কাঠামোর মধ্যে থেকে উত্তর করতে হয়। নিয়ম মেনে একটি শব্দ লিখলে 1 নম্বর পাওয়া যায়, কিন্তু নিয়ম না মেনে 10টি বাক্য লিখলেও কোনো নম্বর পাওয়ার সম্ভাবনা নেই। সে কারণেই এই আলোচনা। সৃজনশীল প্রশ্ন এর উত্তর কাঠামো ও উত্তরদানের কৌশল বিষয়ক এই আলোচনাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে উপস্থাপন করার চেষ্টা করব। শুরুতেই শিক্ষার্থীদের বুঝতে হবে সৃজনশীল প্রশ্ন কি এবং কেন, সৃজনশীল প্রশ্নে কি আসে এবং শিক্ষার্থীদের কাছে কি চাওয়া হয়, কারণ কি চাওয়া হয়, কিভাবে চাওয়া হয় এবং কোন প্রক্রিয়ায় সেই উত্তরটি সাজানো উচিত, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পর সৃজনশীল প্রশ্নের মান বন্টন, এর উত্তর কাঠামো, উত্তরদানের কৌশল বিষয়ক আলোচনা করব। তারপরে সৃজনশীলের যে 4টি স্তর রয়েছে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, প্রত্যেকটি স্তরে কি লিখতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা। একই সাথে উত্তর করার সময় শিক্ষার্থীরা যে ভুলগুলো করে থাকে, কি কি করা যাবে না সে বিষয়েও একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে সৃজনশীলের একটি সংজ্ঞার্থ নিরূপণ করা যেতে পারে। আবিধানিক অর্থে সৃজন শব্দের অর্থ সৃষ্টি, নির্মাণ বা রচনা। সৃজনশীল বলতে বোঝায় সৃষ্টি করার ক্ষমতা সম্পন্ন বা গুণ সম্পন্ন কোনো কাজকে। মূলত কোনো কিছু সৃষ্টি, নির্মাণ, রচনা, প্রস্তুতকরণ বা তৈরিকরণই সৃজনশীল প্রক্রিয়ার মূল লক্ষ্য। তাই সংক্ষেপে বলা যায়, যে প্রশ্ন কাঠামো ও তার উত্তরদানের প্রক্রিয়ার সাথে সৃজনশীলতা যুক্ত থাকে তাই সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেদের মেধা, মনন ও বুদ্ধিমত্তা প্রয়োগ করে উত্তর প্রস্তুত করে থাকে। তবে শিক্ষার্থীদের এই কথা মনে রাখতে হবে যে নিজের খেয়াল খুশি মতো, ইচ্ছে মতো যে কোনো উপায়ে উত্তর প্রস্তুত করাকে সৃজনশীল প্রক্রিয়া অনুমোদন করে না। সৃজনশীল প্রক্রিয়ায় উত্তর প্রস্তুত করতে হয় একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্য থেকে। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরা পূর্ব থেকেই মূল বইয়ের কিছু গল্প, কবিতা বা প্রবন্ধের পাঠ এবং পাঠ সংশ্লিষ্ট আলোচনা, যেমন কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ ও টিকা, এসবের সাথে পূর্ব থেকেই পরিচিত থাকে। সৃজনশীল পদ্ধতিতে ভালো করতে হলে মূল বইয়ের পাঠ এবং পাঠ সংশ্লিষ্ট আলোচনা ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আয়ত্ত করা ছাড়া কোনো উপায় নেই। পরীক্ষার প্রশ্নপত্রে মূল পাঠের সাথে সঙ্গতি রয়েছে এমন একটি অনুচ্ছেদ তুলে দেওয়া হয়। এই অনুচ্ছেদটিতে সরাসরি উত্তর থাকে না, তবে অনুচ্ছেদটি শিক্ষার্থীদেরকে উত্তর তৈরি করার ক্ষেত্রে ভাবতে সাহায্য করে, তাদের মনে উদ্দীপনা জাগায়। এ কারণে এর নাম দেওয়া হয়েছে উদ্দীপক। এই উদ্দীপকের সাথে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের জন্য চিন্তন প্রক্রিয়ার 4 স্তরের 4টি প্রশ্ন যুক্ত করা থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। এই 4টি প্রশ্নের প্রথম দুটি অর্থাৎ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নটি আসে সরাসরি মূল বই থেকে, এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রশ্নটি আসে মূল পাঠ এবং উদ্দীপকের বক্তব্যের সাথে তুলনা প্রতিতুলনা করে। তাই প্রয়োগ ও উচ্চতর দক্ষতা পর্যায়ে ভালো করার জন্য উদ্দীপকটি বারবার পড়ে উদ্দীপকের ভাবটি বুঝে নিতে হবে। সৃজনশীল প্রশ্নের মান বন্টন ও উত্তর কাঠামো। 4 স্তরের 4টি প্রশ্নের জন্য মোট 10 নম্বর বরাদ্দ থাকে। জ্ঞান বা তথ্যমূলক অংশের জন্য 1 নম্বর, অনুধাবন 2 নম্বর, প্রয়োগ 3 নম্বর, উচ্চতর দক্ষতা 4 নম্বর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 10টি নম্বরের জন্য 10টি পর্যায়ের উত্তর ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের করতে হয়। কোনো একটি পর্যায়ে যদি কোনো কারণে কেউ মিস করে ফেলে তাহলে সেই অংশের সে নম্বর পাবে না। এবার আমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতির বিভিন্ন স্তরের প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় এই বিষয়ে আলোচনা করব। শুরুতেই জ্ঞান বা তথ্যমূলক প্রশ্ন। শিক্ষার্থীর দক্ষতা যাচাইয়ের প্রথম বা প্রাথমিক পর্যায়ের প্রশ্ন হচ্ছে জ্ঞান বা তথ্যমূলক প্রশ্ন।
আমি তথ্যমূলক কথাটি ব্যবহার করেছি এই কারণে যে এই ধরনের প্রশ্নে সাধারণত শিক্ষার্থীদের কাছে কোনো একটি তথ্য জানতে চাওয়া হয়। শিক্ষার্থীরা মূল বইয়ে যে গল্প, কবিতা ও প্রবন্ধ পাঠ করে থাকে এবং পাঠ সংশ্লিষ্ট যে সমস্ত তথ্যাদি পড়ে থাকে, ওই সমস্ত তথ্য থেকে যে কোনো একটি তথ্য জানতে চেয়ে এই প্রশ্নটি করা হয়। এ স্তরের প্রশ্নের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী মূল পাঠ ও পাঠ সংশ্লিষ্ট কোনো একটি গুরুত্বপূর্ণ তথ্য স্মরণ করতে পারছে কিনা তা যাচাই করে দেখা। যেহেতু কোনো একটি সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়ে এই প্রশ্নটি করা হয়, তাই এই প্রশ্নের উত্তর করতে হয় একটি শব্দে, কখনো বা একগুচ্ছ শব্দে, আবার কখনো একটি বাক্যে। মনে রাখতে হবে পাঠ্য বইয়ে ওই তথ্যটি ঠিক যেই বানানে রয়েছে হুবহু সেই বানান ব্যবহার করে লিখতে হবে, কোনো রকমের পরিবর্তন করা যাবে না। দুটি নমুনা উত্তর লক্ষ্য করা যাক। প্রথম প্রশ্ন, কবি আহসান হাবীব কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হবে শঙ্করপাশা গ্রামে। খেয়াল করো, মূল বইয়ে শঙ্করপাশা বানানটি রয়েছে অনুস্বার দিয়ে। কেউ যদি উ ক দিয়ে শঙ্কর কথাটি লিখে সেক্ষেত্রেও ভুল উত্তরই হবে। একইভাবে আমরা আরেকটি প্রশ্নের দিকে যদি তাকাই, কূপজল শব্দের অর্থ কি? উত্তর হবে কুয়োর পানি। কুয়ো শব্দটি কুয়া অর্থেও প্রয়োগ করা হয়। কেউ যদি তাই কুয়ার জল বা কুয়ার পানি, কূপের পানি, কূপের জল ইত্যাদি অর্থগুলো লিখে তাহলেও কিন্তু ভুল উত্তর হবে। অর্থাৎ মূল বইয়ে ঠিক যেভাবে বানানটি রয়েছে সেই বানানটি লিখতে হবে। অনেক শিক্ষার্থী আবার প্রয়োজনের অতিরিক্ত উত্তর লিখে থাকে। যেমন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কবি আহসান হাবীব কোন গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী হয়তো লিখলো কবি আহসান হাবীব বৃহত্তর বরিশাল অঞ্চলের পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেছেন। কিংবা জানতে চাওয়া হলো কূপজল শব্দের অর্থ কি। শিক্ষার্থী লিখলো মরমী কবি লালন শাহ তার মানবধর্ম কবিতায় কূপজল বলতে কুয়োর পানি বুঝিয়েছেন। এই যে অপ্রাসঙ্গিক উত্তর, এর কোনো প্রয়োজন নেই। সবসময় মনে রাখবে, যদি তুমি প্রয়োজনের অতিরিক্ত একটি বাক্য লিখে 20 সেকেন্ড নষ্ট করো, তাহলে তোমার পরবর্তীতে যে উত্তর করতে হবে সেখান থেকে 20 সেকেন্ড কমে গেল। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের দ্বিতীয় স্তরের প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবন বলতে কোনো বিষয়ের অর্থ বোঝার ক্ষমতাকে নির্দেশ করে। শিক্ষার্থী পাঠ্য বইয়ের কোনো বিশেষ তাৎপর্যপূর্ণ লাইন ঠিকমতো বুঝতে পারলো কিনা, উপলব্ধি করতে পারলো কিনা, সেটা জানতে চাওয়া হয় এ ধরনের প্রশ্নে। এ ধরনের প্রশ্নটি মূলত মূল বই থেকেই আসে। তবে মূল বইয়ে এ প্রশ্নের সরাসরি উত্তর থাকে না, শিক্ষার্থীকে নিজের ভাষায় উত্তরটি ব্যাখ্যা করতে হয়। অনুধাবনমূলক প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ থাকে। দুটি পৃথক অনুচ্ছেদ ব্যবহার করে প্রথম অনুচ্ছেদে জ্ঞান বা তথ্যমূলক বক্তব্য এবং দ্বিতীয় অনুচ্ছেদে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নিজের ভাষায় তুলে ধরে এই প্রশ্নটির প্রস্তুত করতে হয়। অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞান স্তরে প্রশ্নটিতে যা জানতে চাওয়া হয়েছে সে সম্পর্কে একটি তথ্যমূলক মন্তব্য লিখতে হয়। ধরা যাক একটি প্রশ্ন এসেছে, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এক্ষেত্রে জ্ঞানমূলক অংশে লিখতে হবে এই কথাটার আক্ষরিক অর্থ কি। কাজী নজরুল ইসলামের নারী কবিতার আলোকে এই কথার উত্তর হবে, পৃথিবীর সকল ভালো ও মন্দ, কল্যাণকর ও অকল্যাণকর কাজ নারী এবং পুরুষের সমান অবদানের ফসল। শিক্ষার্থীরা যে ভুলটি করে, তারা শুরুতে লিখে যে অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী, নিচে কথাটি ব্যাখ্যা করা হয়। এই কথা লেখার সাথে সাথে তুমি 1 নম্বর থেকে বঞ্চিত হবে এবং অধিকাংশ শিক্ষার্থী এই ভুলটা করে থাকে। প্রশ্নের সঠিক উত্তর জানা সত্ত্বেও এই বোকামি করার কারণে 1 নম্বর থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হয়। তাই এই কাজটা আর করা যাবে না। তারপর অনুধাবনমূলক প্রশ্নের দ্বিতীয় অংশে অর্থাৎ অনুধাবন অংশে এই যে অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী, এই কথাটি বলতে শিক্ষার্থী কি বুঝতে পেরেছে সেই কথাটি গুছিয়ে লিখতে হবে। আমি এখানে একটি নমুনা উত্তর তৈরি করেছি যে নারী কবিতায় কাজী নজরুল ইসলাম সভ্যতা বিনির্মাণের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথা বলেছেন। কবির মতে বিশ্বের সকল ভালো ও কল্যাণকর কাজ পুরুষ একা করেনি, তার পেছনে পুরুষের পাশাপাশি রয়েছে নারীরও সমান ভূমিকা। ঠিক একইভাবে পৃথিবীর সকল মন্দ ও অকল্যাণকর কাজের জন্য নারী এবং পুরুষ সমানভাবে দায়ী। অনেক শিক্ষার্থী আবার 2টি অনুচ্ছেদের শুরুতে একটি করে স্টার মার্ক বা বুলেট মার্ক ব্যবহার করে। এর কোনো প্রয়োজন নাই। ঠিক 2টা অনুচ্ছেদ করে প্রথমে অনুচ্ছেদে জ্ঞানমূলক অংশ এবং দ্বিতীয় অনুচ্ছেদে প্রয়োগমূলক অংশটি লিখবে। আমরা আরও 2টি প্রশ্নের উত্তরের দিকে একটু তাকাই। যেমন একটি প্রশ্ন আসলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, কেন আলোচনা করো। এক্ষেত্রে শুরুতে কেন, কারণটা জানতে চাওয়া হয়েছে। তাহলে জ্ঞানমূলক অংশে লিখতে হবে কেন সিথির সিঁদুর মুছে গেল। একটা নমুনা উত্তর তৈরি করেছি যে
হরিদাসীর স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হওয়ায় তার বিবাহিত জীবনের প্রতীক সিথির সিঁদুর মুছে গেল। এখানে হরিদাসীর বিধবা হওয়াকে বোঝানো হয়েছে। আমাদের জ্ঞানমূলক অংশ শেষ হলো। দ্বিতীয় অংশে আমরা ওই কথাটারই ব্যাখ্যা নিজের ভাষায় লিখব। যেমন, সনাতন মেয়েদের বিবাহের সময় বিবাহিত জীবনের চিহ্ন হিসেবে সিথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। স্বামীর মৃত্যু হলে সেই সিঁদুর মুছে ফেলা হয়। মহান মুক্তিযুদ্ধে স্বামীর মৃত্যু হওয়ার কারণে সিথির সিঁদুর মুছে বিধবার বেশ ধারণ করতে হয়েছে হরিদাসীকে। আমাদের প্রত্যাশিত স্বাধীনতাকে পাওয়ার জন্য এমনিভাবে অসংখ্য নারীকে স্বামী হারাতে হয়েছে। তাদের জীবনে নেমে এসেছে অনেক দুঃখ দুর্দশা। নারীদের এই আত্মত্যাগের কথা স্মরণ করে কবি উল্লিখিত বক্তব্যটি করেছেন। একই রকমের আরও একটি প্রশ্ন লক্ষ্য করা যাক। গতি যার নিজ সহ নিচ সে দুর্মতি, উক্তিটি বিশ্লেষণ করো। এক্ষেত্রেও আমাদেরকে শুরুতে এই যে লাইনটি, এই লাইনটিতে কি বোঝানো হয়েছে একটি মন্তব্য লিখতে হবে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আলোকে বলা যায়, খারাপ মানুষের সাথে যে বন্ধুত্ব স্থাপন করে সেও খারাপ কাজে লিপ্ত হয়। রাম লক্ষ্মণের মতো পররাজ্যে আক্রমণকারী খারাপ লোকদের সাথে সম্পর্ক তৈরি করার কারণে বিভীষণ নিজের ভাইয়ের পুত্রকে হত্যার মতো খারাপ কাজের সাথে লিপ্ত হতে পেরেছে। এই যে মন্তব্য বা তথ্যমূলক অংশ লেখার পর আমরা এই কথাটিকে আরো একটু বিস্তারিতভাবে কি বোঝানো হয়েছে কথাটি দিয়ে তা লিখব। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদের মতে রাম ও লক্ষ্মণ অন্যায়ভাবে পররাজ্য লঙ্কায় আক্রমণ করেছে, সুতরাং তারা নিকৃষ্ট বা খারাপ লোক। বিভীষণ রাম লক্ষ্মণের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে সে এই নিকৃষ্ট কাজের সাথে জড়িয়ে পড়েছে। নিজের জাতির সাথে, নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে ভাইয়ের ছেলে মেঘনাদকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হতে পেরেছে। যেহেতু বিভীষণ তার গতি বা সহায় হিসেবে রাম লক্ষ্মণের মতো নীচ বা নিকৃষ্ট লোকের কাছে আশ্রয় নিয়েছে, তাই সেও দুর্মতি বা অসৎ হয়ে উঠেছে। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীর দক্ষতা যাচাইয়ের তৃতীয় স্তরের প্রশ্ন হচ্ছে প্রয়োগ। শিক্ষার্থী তার পাঠ্য বইয়ে শেখা বিষয়কে কোনো নতুন পরিস্থিতির সাথে কিভাবে মেলাতে পারে বা প্রয়োগ করতে পারে বা ব্যবহার করতে পারে, এটা যাচাই করা হয় এই ধরনের প্রশ্নে। নতুন পরিস্থিতি বলতে নতুন একটি উদ্দীপক যার সাথে পাঠ্য বইয়ের বিষয় ও ভাবগত মিল রয়েছে। এই নতুন পরিস্থিতিতে অর্থাৎ উদ্দীপকের বক্তব্যের সাথে নিজের অভিজ্ঞতা বা পাঠের বিষয়কে প্রয়োগ বা ব্যবহার করতে হলে ভালোভাবে এই উদ্দীপকটি বারবার পড়ে নিতে হবে। প্রয়োগমূলক অংশের জন্য 3 নম্বর বরাদ্দ থাকে। এক্ষেত্রেও 3টি পৃথক অনুচ্ছেদে 3টি অংশের উত্তর লেখা উচিত। প্রথম ধাপে জ্ঞান বা তথ্যমূলক বক্তব্য মন্তব্য আকারে লিখতে হয়, একটি বা দুটি বাক্য ব্যবহার করে। প্রশ্নে যা চাওয়া হয়েছে উদ্দীপক এবং মূল পাঠের আলোকে একটা বা দুইটা বাক্য ব্যবহার করে সার সংক্ষেপটা লিখতে হয় এই অংশে। দ্বিতীয় ধাপে এসে প্রশ্নের সাথে সঙ্গতি রেখে অনুধাবনমূলক বক্তব্য অর্থাৎ কি তুমি বুঝতে পেরেছ তা নিজের ভাষায় উপস্থাপন করতে হয়। এক্ষেত্রে পাঠ্য বইয়ের অসংখ্য তথ্য থেকে প্রয়োজনীয় তথ্যগুলোকে খুঁজে এনে উপস্থাপন করতে হবে। তৃতীয় ধাপে অর্থাৎ প্রয়োগমূলক অংশে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে উদ্দীপকের বক্তব্য পাঠের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। এই অংশে শুরুতে উদ্দীপক থেকে লিখতে হয়, কারণ উদ্দীপকটি আমাদের চোখের সামনে থাকে। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ তোমার সামনে একটা মোটা লোক অথবা একটা চিকন লোক এসে পড়ল। এখন এই লোকটাকে দেখে তুমি তোমার অভিজ্ঞতায় অর্থাৎ তোমার পরিচিত কোন মোটা লোকের সাথে এই লোকটার মিল আছে, কোন চিকন লোকের সাথে এই লোকটার মিল আছে, তুমি কিন্তু মেলাবে। এই নতুন উদ্দীপকের বক্তব্যের সাথে আসলে পাঠের অর্থাৎ তোমার অভিজ্ঞতার বক্তব্যটা মেলাতে বলা হয় এই অংশে। এই কারণে শুরুতে তোমার চেনা বা প্রত্যক্ষ যেটা চোখের সামনে আছে সেটা হচ্ছে উদ্দীপক। তুমি উদ্দীপক থেকে বক্তব্যটা লিখবে, তারপরে তুমি তোমার সংশ্লিষ্ট যেই কবিতা, গল্প বা প্রবন্ধের সাথে এই বক্তব্যটির মিল আছে সেই অংশটি লিখে প্রমাণ করবে যে হ্যাঁ, উদ্দীপকের এই বক্তব্যটি পাঠের সাথেও সঙ্গতিপূর্ণ অথবা অসঙ্গতিপূর্ণ, মিল রয়েছে অথবা অমিল রয়েছে। আমি একটি নমুনা উদ্দীপক উপস্থাপন করছি, পরে সময় নষ্ট করছি না, তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। এক্ষেত্রে জ্ঞানমূলক অংশে লিখতে হবে একটি মন্তব্য, অর্থাৎ উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যাচ্ছে সেই অংশটা খুব সংক্ষেপে লিখতে হবে। নমুনা উত্তরটি খেয়াল করো। ধর্ম ও সম্প্রদায়গত পরিচয়ের চেয়েও মানুষ হিসেবে পরিচয়টাই বড়। উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের এই মনুষ্য ধর্মের মিল পাওয়া যায়। ভুল করে একথা লেখা যাবে না যে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় নিজে তা আলোচনা করা হলো।
জ্ঞানমূলক অংশটি লেখার পর অনুধাবন অংশে এই যে উদ্দীপক এবং মানবধর্ম কবিতায় যে মিলটি পাওয়া যায়, অর্থাৎ এই বক্তব্যটির মধ্য দিয়ে তুমি কি বুঝতে পেরেছো সেটা একটু গুছিয়ে লিখবে এ পর্যায়ে। যেমন মানবধর্ম কবিতায় আমরা দেখতে পাই মরমী কবি লালন শাহ মানুষের জাত এবং ধর্মগত পরিচয়কে গুরুত্বপূর্ণ মনে করেন না। তার মতে মনুষ্য ধর্মই মানুষের পরিচয়ের মূল কথা। মানুষের জন্ম কিংবা মৃত্যুকালে সবাই সমান, তাই মানুষ হিসেবে পরিচয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই অংশটা লেখার পরে আমরা তৃতীয় ধাপে শুরুতে ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম আমাদের চোখের সামনে বা প্রত্যক্ষ হচ্ছে উদ্দীপক, তাই আমরা উদ্দীপকের আলোকে এই প্রশ্নের বক্তব্যটাকে সাজানোর চেষ্টা করব। যেমন উদ্দীপকে লক্ষ্য করা যায় সমস্ত পৃথিবীতে এক জাতি হিসেবে মানুষ জাতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে একই পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শে মানুষ লালিত হচ্ছে, মাথার উপরে একই চন্দ্র সূর্য মানুষকে আলো দিচ্ছে। তাই ব্রাহ্মণ শূদ্র বৃহৎ ক্ষুদ্রের কৃত্রিম যেই ভেদাভেদ আছে মুহূর্তেই সেটা ধুলায় মিশে যায়, সামান্য আশ্রেই বাইরের চাকচিক্য লোপ পেয়ে যায়। এভাবে দেখা যায় উদ্দীপকে মানুষের মনুষ্য ধর্মের কথাই বড় হয়ে উঠেছে। মানব ধর্ম কবিতায়ও কবি লালন শাহ মানুষের জাত বা সম্প্রদায়গত পরিচয়ের ঊর্ধ্বে মনুষ্য ধর্মের জয়গান করেছেন। শেষে আবার লেখার প্রয়োজন নেই যে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের মনুষ্য ধর্মের মিল পাওয়া যায়, কারণ এই কথাটি তো মন্তব্য আকারে তুমি জ্ঞানমূলক অংশে লিখেই ফেলেছ, সুতরাং পুনরায় একই কথা বলার কোনো প্রয়োজন নেই। এবার আসা যাক উচ্চতর দক্ষতা পর্যায়ে। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীর চিন্তন দক্ষতা যাচাইয়ের চতুর্থ বা সর্বোচ্চ পর্যায় হচ্ছে উচ্চতর দক্ষতা পর্যায়। এ স্তরে শিক্ষার্থীদের কাছ থেকে বিচার বিশ্লেষণমূলক সিদ্ধান্ত বা মতামত জানতে চাওয়া হয়। এই প্রশ্নটির জন্য 4 নম্বর বরাদ্দ থাকে। জ্ঞান 1 নম্বর, অনুধাবন 1 নম্বর, প্রয়োগ 1 নম্বর এবং উচ্চতর দক্ষতা 1 নম্বর। 4টি পৃথক অংশে এই প্রশ্নটি লেখা উচিত। উচ্চতর দক্ষতা পর্যায়ের প্রথম 3টি ধাপ প্রয়োগমূলক প্রশ্নের মতোই, কেবল চতুর্থ ধাপটি একটু আলাদা। প্রয়োগমূলক প্রশ্নের মতো প্রথম ধাপে জ্ঞান বা তথ্যমূলক বক্তব্য 1 বাক্যে লিখতে হবে, তারপরে অনুধাবনমূলক বক্তব্য দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে লিখতে হবে প্রয়োগমূলক অংশ। সর্বশেষ চতুর্থ ধাপে এসে যে প্রশ্নটি চাওয়া হয়েছে সে সম্পর্কে বিচার বিশ্লেষণমূলক সিদ্ধান্ত বা মতামত 4-5 বাক্যের মধ্যে লিখতে হবে। আমি একটি উদ্দীপক তুলে ধরেছি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। প্রশ্নটি হচ্ছে বিশ্বাসঘাতকরা স্বজাতির চিরসত্য। উদ্দীপক ও বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আলোকে মন্তব্যটি মূল্যায়ন করো। সেক্ষেত্রে জ্ঞানমূলক অংশে আমরা লিখতে পারি উদ্দীপকের মীর জাফর এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বিভীষণ দুজনেই স্ব জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এরা নিঃসন্দেহে স্বজাতির চিরশত্রু। তারপর অনুধাবন অংশে আমরা লিখতে পারি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় আমরা দেখতে পাই বিভীষণ চরিত্রটি তার স্বজাতি রাক্ষসদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নিজের দেশ লঙ্কাপুরীর সাথে সে করেছে দেশদ্রোহিতা, নিজের দেশে আক্রমণকারী শত্রুদের সাথে হাত মিলিয়ে বিভীষণ আপন ভাইয়ের পুত্র মেঘনাদকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অনুধাবন অংশের আলোচনা শেষ করার পরে আমরা প্রয়োগ অংশের শুরুতে উদ্দীপকে দেখা যায় সেনাপতি মীর জাফর বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যুদ্ধের ময়দানে সৈন্যদের নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। স্বজাতির শত্রু ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে দেশদ্রোহিতার পরিচয় দিয়েছে সে। মীর জাফরের এই বিশ্বাসঘাতকতার জন্য মোহনলাল ও মীর মর্দানের মতো দেশপ্রেমী যোদ্ধারা প্রাণপণে যুদ্ধ করেও ব্রিটিশ সৈন্যদের কাছে পরাজিত হয়। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বিভীষণও ঠিক মীর জাফরের মতো স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মাতৃভূমির সাথে করেছে দেশদ্রোহিতা, উভয়ই বিশ্বাসঘাতক চরিত্র হিসেবে ঘৃণ্য। এরপরে আমরা চতুর্থ ধাপে চলে যাই। চতুর্থ ধাপে শিক্ষার্থী তার বাস্তব অভিজ্ঞতার আলোকে যে প্রশ্নটি জানতে চেয়েছে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত লিখবে। সিদ্ধান্তটি সাধারণত 4-5 বাক্যে লেখা ভালো। সেক্ষেত্রে এখানে লেখা যায় স্বদেশ ও স্বজাতির সংকটময় পরিস্থিতি পশুর সমতুল্য। মীর জাফর এবং বিভীষণের মতো বিশ্বাসঘাতক চরিত্র বিভিন্ন জাতির ইতিহাসে লক্ষ্য করা যায়। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও একদল কুলাঙ্গার রাজাকার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, হাত মিলিয়েছে পাকিস্তানি মিলিটারি বাহিনীর সাথে। নিকৃষ্ট এই বিশ্বাসঘাতকদের অপরাধ ক্ষমার অযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি প্রশ্ন থাকে যে আমরা কোন অংশে কত লাইন লিখব, কত পৃষ্ঠা লিখব। তোমরা খেয়াল করেছো যে আমি বিভিন্ন রকমের উদাহরণ এনে সৃজনশীল প্রশ্নের উত্তর কাঠামো সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
কোন প্রশ্নের উত্তরে কত লাইন বা কত পৃষ্ঠা লিখবে তা নির্ভর করবে তোমার লেখার গতি, প্রকৃতি ও আকৃতি প্রভৃতি বিষয়ের উপর। তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, তোমরা পরীক্ষার খাতায় একটি সৃজনশীল প্রশ্ন লেখার জন্য যতটুকু সময় পাবে সে অনুযায়ী বাসায় বসে কয়েকটা সৃজনশীল লিখে দেখবে যে তোমার পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে কতটুকু লেখা সম্ভব। সৃজনশীলের প্রতিটি স্তরে ধারাবাহিকভাবে যে তথ্যগুলো যেভাবে লেখা প্রয়োজন তার কোনো অংশ বাদ না দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যতটুকু লিখতে পারবে সে অনুযায়ী নিজের পরিকল্পনা সাজিয়ে নিবে। এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমরা চাইলে তোমাদের কোনো শিক্ষক বা অভিভাবকের সাহায্য নিতে পারো। সবশেষে আশা করি সৃজনশীল প্রশ্নের উত্তরদানের কৌশল ও সংশ্লিষ্ট আলোচনা বিষয়ক এই আলোচনাটি তোমাদের উপকারে আসবে। সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। ধন্যবাদ।